আপনাদের জন্য কৌশিক ডেনমার্ক থেকে বলেছি যে বেশ কিছু ক্ষেত্রে আপনারা যদি একটু নোট করুন। হ্যাঁ, এবং একটু বলি যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে সিভিক সেন্স এবং যদি একটু ইনফরমেশন এগুলো ভিডিওতে যদি একটু বেশি করে দেওয়া হয় ফেলো ট্রাভেলার্সের জন্য, তাহলে সেটা খুব ভালো হয়। অবশ্যই সিভিক সেন্স বলতে আমরা এই যে ইউরোপের 6টা দেশ ঘুরে এলাম, আমাদের না প্রথমে ওখানে গিয়ে একটা অসুবিধা হয়, ফেরত আসার পরে একটা অসুবিধা হয়। গিয়ে অসুবিধা কি হয়, এইখানে হই হট্টগোল, হর্ন, একদম যাকে বলে ননসেন্স সিভিক সেন্সের মাঝখানে তো আমরা থাকি। তো এবার ওখানে গিয়ে যখন একটা খুব সুসভ্য একটা নিয়মতান্ত্রিক সমাজের মধ্যে গিয়ে পড়ি, তখন একটা অসুবিধা হয়। দেখি এত গাড়ি চলছে হাজারে হাজারে, অথচ নিস্তব্ধ, কোনো হর্ন হংকিং নেই, রাস্তায় কেউ আবর্জনা ফেলছে না, একটা চকলেটের খোসাও পকেটে রাখছে এবং ডাস্টবিনে ফেলছে, সবাই খুব সচেতন। এটাতে অভ্যস্ত হয়ে যাই। তারপর আবার যখন ফিরে আসি তখন আবার উল্টো সমস্যাটা হয়। ওখানে যখন অভ্যস্ত হয়ে গেছি, এবার এখানে এসে যখন আবার এত হর্ন, বাড়ির সামনে রাস্তাটা পেরুতে গেলে এত গাড়ি, কেউ দাঁড়ায় না, ওখানে কিন্তু গাড়ি দাঁড়িয়ে পড়ে। তো এই সমস্যাগুলো হয়। তো আমরা যখন বাইরে যাব, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যে দেশে যাচ্ছি সেই দেশের যে রুল, সেই দেশের যে সমাজ ব্যবস্থা, এগুলো কিন্তু সবসময় আমাদেরকে মেনে চলতে হবে, অবজার্ভ করে। কখনো ওটাকে উল্লঙ্ঘন করলে হবে না। এটা খুব জরুরি একজন ট্রাভেলারের পক্ষে, এবং এই সম্পর্কে আমরা আমাদের ভিডিওতে বলিও, বারে বলি। মানে আমাদের দেশের ক্ষেত্রে বহু জায়গায় আমরা বলেছি, বহু জায়গায় অসভ্যতা দেখেছি। আমাদের এক দেবপ্রয়াগের ভিডিওতে শিবাজি ছবি তুলতে যাচ্ছিল, একটা গাড়ি বেশ সাউন্ড সিস্টেম বাজছে, জানলাটা নামলো, দুটো প্লাস্টিকের বোতল ছুঁড়ে ফেলে দিল রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে গেল। আমি আর কি করবো, দুটো তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেললাম। কিন্তু এবং তারপরে শিবাজি, আমি সবসময় বলি এগুলো না করতে, দেশকে ভালো, মানে আমি আমার বাড়িটা যেরকম ভাবে ট্রিট করি সেটা করতে অসুবিধা কি। একটু বলি যে এখন তো প্রচুর ছেলে মেয়ে তারা আজকে ব্লগিং এ আসছেন, ইউটিউবে আসছেন বিভিন্ন ক্ষেত্রে। তো অনেক সময় শোনা যায় অনেকে খুব প্যানিকড হয়ে যায় যে তার চ্যানেলটি একদম সম্পূর্ণভাবে ডিলিট করে দেওয়া হয়েছে বা চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলো, ধরুন আজকে একটা জায়গায় তারা ভিডিও করে একটা জায়গায় তারা প্রতিষ্ঠিত করলো, অনেক সাবস্ক্রাইবার এলো, ফিনান্সিয়ালি বেশ কিছুটা বেনিফিটেড হলো, তারপর দেখা গেল যে কয়েক মাস পরেই তার চ্যানেলটাই হয়তো ব্লক, সেটা নেই, তখন স্ট্রাইক হয়ে গিয়েছে। মানে এগুলো কেন হচ্ছে বা কেন হয়, বা এগুলো থেকে সাবধান থাকবে কি করে? এটা দুটো কারণে হতে পারে। এক নম্বর হচ্ছে যে চ্যানেল হ্যাক হলো। এবার চ্যানেল হ্যাক হওয়ার পেছনে যিনি চ্যানেলের হোস্ট, যার কাছে সিকিউরিটি ক্রিডেন্সিয়ালস সব রয়েছে, তার দুর্বলতা ছিল, সেই জন্যই হ্যাক হয়েছে। তিনি নিশ্চয়ই কোনো লুপহোল ছেড়েছিলেন, সেজন্যই হ্যাক হয়েছে। কারণ আমরা যখন আমাদের মোবাইল ফোন থেকে চ্যানেল অ্যাক্সেস করি, সেই মোবাইল ফোন থেকে যদি আমি কোনো আননোন লিঙ্ক ক্লিক করি, তাহলে কিন্তু মুশকিল। এই সব ব্যাপারে সাবধান থাকতে হবে। কেউ একটা মেল করেছে, আপনি লটারি জিতেছেন, এত টাকা পেয়েছেন, $5 লাখ, আপনি নিচের লিঙ্কটায় ক্লিক করে নিজের টাকা ক্লেম করুন। এই জাতীয় একটা স্ক্যামে যদি কেউ ফেসে যায়, লিঙ্কটাতে ক্লিক করে দিল, তাহলে কিন্তু সমস্যা। বা অনেক সময় এরকম হয়, আমরা যারা ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া আছি, আমাদের কাছে প্রচুর অ্যাডভার্টাইজিংয়ের অফার আসে, যে আপনার সঙ্গে আমি কোলাবোরেশন করতে রাজি, আপনার ফেসবুক পেজে একটা অ্যাড দেবো বা ইউটিউবে একটা অ্যাড দেবো, আপনাকে সপ্তাহে $2000 দেবো বলে একটা লিঙ্ক দিয়ে দিল। দ্যাটস এ ট্র্যাপ। আপনাকে ওখানে ফাঁসলে হবে না। তো ওখান থেকে বুঝতে হবে, আপনাকে ইমেল আইডিটা দেখে বুঝতে হবে যেখান থেকে মেল এসছে সেটা স্প্যাম কিনা। এই ধরনের মেলগুলো জেনারেলি স্প্যাম হয়, সাধারণত সব মেলই প্রায় এগুলো স্প্যাম হয়। তো এগুলো মোটেও ক্লিক করা যাবে না, আননোন ডকুমেন্ট ওপেন করা যাবে না। এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে। এটা একটা শেখার ব্যাপার। আপনার পাসওয়ার্ড অবশ্যই মাসে একবার, মানে মাসে 2 বার হলে ভালো হয়, ফোর্টনাইটে একবার করে চেঞ্জ করা, এগুলো করতে হবে। তো এইসব কারণগুলো এগুলো যদি ফলো করা হয়, গাইডলাইন্সগুলো, তাহলে আমার মনে হয় চ্যানেল হ্যাক হওয়ার কোনো চান্স নেই। 2 নম্বর হচ্ছে কমিউনিটি স্ট্রাইক। 2 ধরনের স্ট্রাইক হয়, একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, একটা হচ্ছে কমিউনিটি স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক মানে ধরুন আপনি একটা গান ব্যবহার করেছেন আপনার ভিডিওতে, যে গানটার কপিরাইট আপনার নেই। আমরা যখন মিউজিক ব্যবহার করি তখন দুটো জায়গা থেকে করি। একটা হচ্ছে ইউটিউবের নিজস্ব একটা মিউজিক লাইব্রেরি আছে, সেটার থেকে যদি আমি মিউজিক নিয়ে ব্যবহার করি, ইটস কপিরাইট ফ্রি, আমি ব্যবহার করতে পারি সেটা। আরেকটা হচ্ছে আমি যদি কিনে নিই লাইসেন্স, তাহলে হবে। এর জন্য প্রচুর কমার্শিয়াল ওয়েবসাইট রয়েছে, তারা বিক্রি করে সাবস্ক্রাইব করে, আমি নাম নিচ্ছি না। তো সেই কমার্শিয়াল ওয়েবসাইটগুলো থেকে আপনি নিয়ে নিলেন, তখনও কপিরাইট আসবে না।
কিন্তু আপনি ধরুন একটা পপুলার হিন্দি গান ইউজ করলেন, তাহলে কিন্তু কপিরাইট আসতে পারে। সেক্ষেত্রে আপনার চ্যানেল কিন্তু বন্ধ হবে না। কপিরাইট যতগুলো খুশি আসতে পারে, হবেটা কি, আপনার যে ভিডিওটা, সেই ভিডিওর রেভিনিউটার একটা পোর্শন, কিন্তু স্ট্রাইক হলে সেটা খুব, এবার যদি কমিউনিটি স্ট্রাইক হয়, কমিউনিটি স্ট্রাইক কিন্তু খুব ডেঞ্জারাস। 3টে স্ট্রাইক যদি হয় আপনার চ্যানেলে, তাহলে কিন্তু আপনার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। কমিউনিটি স্ট্রাইক হওয়ার অনেকগুলো কারণ আছে। এক তো হচ্ছে নিউডিটি, সেটা যদি দেখানো হয়, কোনো বাচ্চাকে যদি দেখানো হয় যে বাচ্চাটা ধরুন খুব বাজেভাবে রয়েছে বা কিছু, তাকে দেখানো হলো, তো সেগুলোতে আসতে পারে। আপনি নৃশংসতা দেখালেন, ফায়ার আর্মস দেখালেন, আপনি ড্রাগ দেখালেন ভিডিওতে, তো এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। কমিউনিটি গাইডলাইন্সে পরিষ্কার লেখা রয়েছে কি কি আপনি দেখাতে পারবেন না। আমরা যখন ভিডিও আপলোড করি তখন আমাদের একটা টার্মসে এগ্রি করতে হয়, সেখানেও পরিষ্কার দেখানো থাকে যে কি কি আমি করতে পারি না, এই ভিডিওতে কি কি নেই, এগুলো নেই আমি ডিক্লেয়ার করে দিই যে এই জিনিসগুলো নেই, ড্রাগস নেই আমার ভিডিওতে। তারপরেও যদি থাকে, অবশ্যই আমি কমিউনিটি স্ট্রাইক খাবো, এবং সেক্ষেত্রে আমার চ্যানেল বন্ধ হতে পারে। তো দিস আর দ্য রিজনস। এগুলো মেনে চললে আমার মনে হয় যে চ্যানেল বন্ধ হওয়ার কোনো কারণ নেই। আমার অনেক সময় অনেকের কাছ থেকে দেখি যে কোনো ব্লগ যখন বানাতে যাচ্ছে, বা যারা একদম নিউ কামার, যারা নতুন আসছে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, তারা অনেক সময় তারা একটা ভালো সেট আপ তৈরি করে তারা নামতে চায়, যাতে তাদের যে একটা রেপুটেশন তৈরি হয় এবং খুব স্বাভাবিকভাবেই তারা ফিনান্সিয়ালি বেনিফিটেড হয়। একদম শুরুর সময়টা কিভাবে এগোনোটা প্রয়োজন? নিয়মানুবর্তিতা, হ্যাঁ, মোটিভেশনে লোকজন ঝাঁপিয়ে পড়ে জলে, কিন্তু তারপর তো সাঁতারটা কাটতে হয়, সাঁতার কেটে গঙ্গাটা পেরোতে হবে, দীর্ঘ সময় সাঁতার কাটতে হবে, তখন আপনার শক্তি প্রয়োজন। তো সেটা তখনই থাকবে যদি আপনার কাছে অধ্যাবসায়টা থাকে। তো মোটিভেশনে আপনি ঝাঁপিয়ে পড়বেন, কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে অধ্যাবসায়। তো অধ্যাবসায় না থাকলে হবে না, আপনার কনসিস্টেন্ট হতে হবে। আপনি যে কাজটা করছেন সেটা নিয়মানুবর্তী থাকতে হবে, যে না আমাকে সপ্তাহে ভিডিওগুলো দিতে হবে, এডিট করতে হবে, এটা একটা কাজ, ফুল টাইম জব আমার, তবেই গিয়ে সাকসেসফুল হবেন। এবং নিজের ভুলটা দেখে শিখতে হবে, আমি ভুল করেছি এটা অ্যাকসেপ্ট করতে হবে, দেখে নিজেকে রেকটিফাই করে সেটাকে আবার ঠিক করতে হবে, করে এগিয়ে যেতে হবে। তো সেই পোটেনশিয়ালটা থাকতে হবে যে আমি সাঁতারটা কাটবো, জলে পড়ে গেছি, এবার 100 মিটার তো নয়, এটা কিলোমিটারের পর কিলোমিটার আপনাকে এগুতে হবে, সাঁতার কেটে যেতে হবে। তো এই রকম একটা ব্যাপার রয়েছে। যদি অধ্যাবসায় না থাকে, যদি নিয়মানুবর্তিতা না থাকে, যদি শেখার তাগিদ না থাকে, এটা কিন্তু খুব ভাইটাল। আপনাকে শিখে যেতে হবে। এখন আমি শিখছি প্রচুর পরিমাণে, এবং ভবিষ্যতেও আমাকে শিখতে হবে, কারণ ইটস এভার চেঞ্জিং গেম। তো এই শেখার স্পৃহাটাও থাকতে হবে। একটা মারাত্মক প্রবণতা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে কপি অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, কন্টেন্ট থেকে শুরু করে আপনার ভিডিও পর্যন্ত, সেগুলো কপি করে সেগুলো আপলোড করা হয় অনেক ক্ষেত্রে। তাদের ভবিষ্যৎ নেই। আমার স্টাইলটা ধরুন, আমার কন্টেন্ট কপি করলে তো আমি জেনেই যাব, আমি ওকে স্ট্রাইক দিয়ে দেবো যে কপি করছে। ইউটিউবে এটা পসিবল, আমার কন্টেন্ট যদি কেউ কপি করে, ইউটিউব আমাকে নোটিফিকেশন পাঠিয়ে দেবে যে এই চ্যানেল তোমার কন্টেন্ট কপি করেছে, তার ভিডিওর এই পোর্শনে তোমার ভিডিও কপি হয়েছে। আমি সাথে সাথে তাকে স্ট্রাইক দিতে পারবো, হ্যাঁ, বা তাকে একটা নোটিফিকেশন পাঠাতে পারবো, তুমি নামিয়ে নাও, নাহলে আমি স্ট্রাইক দেবো। তো দিস ইজ অ্যাভেলেবল। কিন্তু যদি আমার স্টাইলকে নকল করে, আমার কথা বলা বা আমার এডিটিং স্টাইল এসব যদি নকল করে, তাহলে বেশি দিন যাবে না, তার নিজস্বতাই তো ক্রিয়েট হচ্ছে না। এখানে নিজস্বতা ক্রিয়েট না হলে সেই ব্র্যান্ডই তৈরি হবে না, সেই ইউটিউব চ্যানেলই দাঁড়াবে না। একটা ভালো প্রশ্ন এসেছে হোয়াটসঅ্যাপে, বলছেন শিবাজিদা বা পৃথ্বীজিদা এত জায়গায় ঘুরে, আচ্ছা কোনো ইচ্ছে আছে যে কোথাও গিয়ে সেটেল হওয়ার ইন ফিউচার? বা আরেকটা প্রশ্ন সঙ্গে, যদি আবার জন্মাতে হয়, তোমরা দুজনেই কি ইন্ডিয়াতেই জন্মাতে চাইবে? এটা নিয়ে আমরা মানে কি আশ্চর্যজনক ব্যাপার, এই যে কদিন আগে আমরা যখন ইউরোপে ছিলাম তখনই এটা নিয়ে আমি আর পৃথ্বী ডিসকাস করছিলাম, এবং এটা আমি বলছিলাম ওকে যে আমি বেড়াবো সারা দুনিয়া, হ্যাঁ, কিন্তু কেউ যদি আমাকে কোটি কোটি টাকাও দেয়, দিয়ে বলে ভাই আমার দেশে থেকে যাও, আমি এবং পৃথ্বীজিৎ থাকবো না। আমরা সকালবেলায় অমরাবতীর মোড়ে থাকতে চাই, ওই চায়ের আড্ডা চাই, আমার ভগবতীর চা চাই, আমার মানে গুপি গাইন বাঘাবাইন হয়েই থাকা। একদম, অবশ্যই আমরা আরেকবার কেন, আরো 100 বার জন্মালে ভারতেই এবং এখানেই জন্মাতে চাই, এবং দুজনে ট্রাভেল ব্লগারই হতে চাও। হ্যাঁ, ট্রাভেল করতে চাই, ট্রাভেল ব্লগার হতে চাই, ট্রাভেলটা যেন করতে পারি, এরকম
সারা বিশ্ব ঘুরবো, আমি 3 মাস অন্য জায়গায় গিয়ে থাকবো, আমার অসুবিধে নেই, কিন্তু তারপর আমি বাড়ি ফিরতে চাই, আমার এই জায়গাটা চাই, চায়ের দোকান, তার আড্ডা, বন্ধু বান্ধব এসব ছেড়ে যাবো কোথায়? আমি তো অনেকেই দেখলাম অবশ্যই সব রকম সুযোগ। বাঙালি তো আড্ডা ছাড়া হয় না, সে যেখানেই যাক না কেন, বাঙালি হয়েই জন্মাতে চাই একদম। আর একটা যেটা খুব মনে হয় যে বিভিন্ন সময় অনেক নতুন যারা ব্লগার তারা আসছেন, তারা ভালো ভিডিও করছেন তাদের কথায়, কিন্তু তারা বলছেন যে কোনো রকমভাবে আমরা সেভাবে রিচ পাচ্ছি না, আমাদের সাবস্ক্রাইবার সেভাবে তৈরি হচ্ছে না, অথচ আমরা খুব খাটছি, আমরা পরিশ্রম করছি, আমরা রেগুলার বেসিস আমরা ভিডিও দিচ্ছি। এর কি কোনো রকম ফর্মুলা, কোনো রকম কন্ডিশন? আচ্ছা, এর কারণটা আগে বুঝতে হবে। আমরা যখন শুরু করেছি 19-20 সাল, তখন কম্পিটিশনটা ছিল হচ্ছে হিন্দি ন্যাশনাল ব্লগার্স ভার্সেস বাংলায় যারা ব্লগ বানাচ্ছে তারা। তখন কিন্তু বাংলায় খুব কম সংখ্যক ট্রাভেল চ্যানেল ছিল, আজকে অসংখ্য। তো আমরা কম্পিটিশনে একটুখানি এগিয়ে গেলাম বাংলা ভাষায় ভিডিও বানানোর জন্য। যারা বয়স্ক মানুষ তারা বাংলা ভাষাটাকে পছন্দ করলেন, অনেকেই বাংলা ভাষাটাকে পছন্দ করলেন, এবং আমাদের ট্রাভেল ব্লগ পছন্দ করার মূল কারণ কিন্তু বাংলা ভাষা। যারা বাঙালিরা দেখছেন, বিশেষ করে যারা বাইরে থেকে দেখছেন, প্রবাসী বাঙালি, তারাও আমাদের প্রচুর পরিমাণে ফলো করেন, স্থানীয়রা তো রয়েছেন। তো এই যে ভাষার ব্যারিয়ারটা আমাদের জন্য কিন্তু সুবিধাজনক ছিল এবং আমাদের কাছে আশীর্বাদ ছিল। আমরা বাংলা ভাষায় ভিডিও করার জন্য একটা প্লাস পয়েন্ট পেয়েছিলাম। কিন্তু আজকের দিনে যারা ব্লগ বানাচ্ছে তারা কিন্তু কম্পিটিশনটা তাদের আমাদের সঙ্গে, মানে আমরা যারা আগের থেকে বানাচ্ছি তারা তো একটা জায়গায় পৌঁছেছি। এবার এখানে র ভাবে বললে পৃথ্বীজিতের একটা কথা আছে, মানে তখন অনেকটাই খোলা মার্কেট ছিল বাংলার জন্য, রাইট। এখন সেখানে কম্পিটিশনটা অনেক বাংলায় যারা বানাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা কম্পিটিটর। একটা কথা বলুন যে অনেকে যারা আসছে, ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা অনেকে আসছে যারা ইউটিউব করবার জন্য, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজেদের প্রতিষ্ঠিত করবার জন্য, ফিউচার কি রয়েছে? মানে কতটা তারা ফিনান্সিয়ালি তারা আস্থা রাখতে পারে, ডিপেন্ড করতে পারে না এই ক্ষেত্রে? একদমই, এটা ফিনান্সিয়ালি যদি লং টার্মের ক্ষেত্রে ভাবেন তাহলে কিন্তু ইট উইল বি এ ট্রিকি গেম। কিন্তু যদি আমি ভাবি যে না সোশ্যাল মিডিয়া থেকে, আচ্ছা প্রথমে একদম র ভাবে, হ্যাঁ, যে আমার সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম কীরকম হতে পারে, ভালো হয়, যথেষ্ট ভালো। একটা কর্পোরেট সেক্টরে একটা লোক যে পরিমাণ কাজ করে যে পরিমাণ টাকা রোজগার করে তার থেকে বেশি টাকাই কামানো যায় সোশ্যাল মিডিয়া থেকে, ঠিক আছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়াটাকে নিয়ে যদি ওই জায়গায় আটকে যায় একজন ক্রিয়েটার, তাহলে কিন্তু মুশকিল। কারণ ওই যে বললাম, ইটস অ্যান এভার চেঞ্জিং গেম। 2 বছর 3 বছর পরই এটা চেঞ্জ হবে, অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। সুতরাং তাকে চেষ্টা করতে হবে ব্র্যান্ড ক্রিয়েট করা। যদি ব্র্যান্ডটা ক্রিয়েট হয় তাহলে কিন্তু সাস্টেইন করা যাবে। সুতরাং যদি শুধুমাত্র আমি এটাকে ভাবি যে ইউটিউবে ভিডিও বানিয়েই আমি সারা জীবন আমার জীবিকা নির্বাহ করব, এটা কিন্তু একটা মস্ত ভুল। এটা ভাবলে বিরাট ভুল হবে। মানে শিবাজি পৃথ্বীজিৎ আজকে এই কথাটা বলছে। অবশ্যই আমরা কখনো ভাবি না যে আমাদের এই জিনিসটা কন্টিনিউয়াসলি চলবে। এই জন্য দেখুন আমরা কিন্তু সাইমালটেনিয়াসলি আরও অনেক কিছু ব্র্যান্ড ডেভেলপমেন্টের কাজ করছি, আমাদের হাউসটাকে ক্রিয়েট করার চেষ্টা করছি, আমরা গ্রুপ ট্যুর করাচ্ছি, আমরা হোটেল বিজনেসে আসছি, ট্যুর বিজনেস অপারেশন চালু করছি। কারণ আমি জানি আমাদের এখন 53 বছর বয়স, আমরা যেভাবে ঘুরছি আমাদের দর্শকরা জানেন, সাধারণ একজন মানুষ হিসেবে সেইভাবে ট্র্যাভেল করাটা যে কি টায়ারসাম, মানে আনবিলিভেবলি, সেটা সাংঘাতিক ক্লান্তিকর একটা ব্যাপার। আমরা আফগানিস্তান থেকে ফিরলাম, 12 দিনের ট্যুর করে 4 দিন বাড়িতে রইলাম, তারপর আবার চলে গেলাম 24-22 দিনের একটা ইউরোপ ট্যুরে। ফিরে আসছি, 10 দিন বাড়িতে থাকবো, তারপর আরেক জায়গায় যাব, ফিরে আসবো, 4 দিন বাড়িতে থাকবো, আবার আরেক জায়গায় যাব। এইভাবে আমরা ঘুরছি। আমরা তো এইভাবে কন্টিনিউ করতে পারবো না, কারণ আমাদের ভিডিও দেওয়া যদি বন্ধ হয়ে যায় ইউটিউবে, ইউটিউব চ্যানেল আমাদের ডাউন হয়ে যাবে। আমরা যে ইনকামটা ইউটিউব থেকে করছি সেটা পড়ে যাবে ইমিডিয়েটলি, উইদিন 2 উইকস আমাদের ইনকাম 70% কমে যাবে, ঠিক আছে। তো এটাকে সাস্টেন করতে গেলে আমাকে এভাবেই চলতে হবে। আর এভাবে আমি বছরের পর বছর চলতে পারবো না, কারণ আপনার শরীর পারমিট করবে না। আজকে আমি গরমে আছি, কালকে আমি ঠান্ডায় যাচ্ছি, পরশুদিন আমি আর্দ্র জায়গায় যাচ্ছি, আজকে আমি ডাল ভাত খাচ্ছি, কালকে আমি এটা খাচ্ছি, পরশুদিন আমি ওটা খাচ্ছি। আমার শরীর তো কনফিউজড হয়ে যাচ্ছে। শরীর কনফিউজড হয়ে গেলে মহা মুশকিল আর কি। আমার পেট, আপনি যেমনি বাড়িতে থাকছেন রোজ একই রকমের খাবার খাচ্ছেন, আপনার শরীর হ্যাবিচুয়েটেড, কনফিউজড না। এবার আমার ক্ষেত্রে কি হচ্ছে, পৃথিবীর ক্ষেত্রে কি হচ্ছে, আজকে এই খাবার, কালকে ও খাবার, পরশুদিনে আমার পেট তো কনফিউজড, আমার চামড়া কনফিউজড, আমার মাইন্ড কনফিউজড। তো এইভাবে আমাদের শরীর সাস্টেইন করবে না, আমরা অসুস্থ হয়ে পড়বো। তো আমাকে কি করতে হবে, আমাকে সাইমালটেনিয়াস বিজনেস গ্রো করতে হবে, আমার ব্র্যান্ডটাকে
দাঁড় করাতে হবে। দ্যাট ইজ হোয়াট উই আর ডুইং। আমরা আবার ঘোরা বেড়ানোতে ফিরে আসি। খুব ভালো একটা প্রশ্ন করেছেন আশিস সরকার মুর্শিদাবাদ থেকে। তার প্রশ্ন হচ্ছে, লং ট্যুর ডেজের জন্য কি কি জিনিস মাথায় রাখা উচিত? অনেক টাইম মানে অনেক সময় সঠিক খাবার পাওয়া যায় না, সঠিক নাইট স্টে পাওয়া যায় না। আপনাদের এক্সপিরিয়েন্সগুলো শুনতে চাই, সেগুলো ফেস করার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করব। ওকে, প্রীতি অ্যান্সার দিবি? বল। আচ্ছা, লং ট্যুরের জন্য প্রথমত আপনার ওষুধ বিশুধগুলো সব নিয়ম করে একদম নিয়ম মতো নিয়ে নেবেন। এমার্জেন্সি ওষুধগুলো নিয়ে নেবেন, পেট খারাপ, জ্বর, এগুলোর জন্য, সর্দি কাশি। আর খাবার দাবারের ক্ষেত্রে ছাতু জাতীয় খাবার অল্প জায়গা নেয় এবং সেটা অনেক দিন ধরে খাওয়া যায়। ছাতু জাতীয় খাবার আপনি সঙ্গে রাখতে পারেন। ড্রাই ফ্রুটস সঙ্গে রাখুন অবশ্যই, এই জাতীয় খাবারগুলো সঙ্গে রাখুন। আর বিভিন্ন জায়গায় কিছু কেক, বিস্কিট জাতীয় খাবার বিভিন্ন জায়গায় আপনি পাবেন, চকলেট আপনি বিভিন্ন জায়গায় কিনে নিতে পারবেন। তো আর আরেকটা কথা আমরা খুব বলি আর কি লোকজনদের, সেটা হচ্ছে ফল। আপনি যদি যে কোনো জায়গায় আপনি ফলটা পাবেন, অন্য কিছু পান না পান, দুনিয়ার যে কোনো কোনায় ফলটা পাবেন, সুতরাং আপনি ফলটা খেতে পারেন। ওদিকে খেয়াল রাখবেন, মনে রাখবেন যে আজকে আপনি একটা ডে ট্যুরে বেরোচ্ছেন, কালকে আমার ডে ট্যুরে বেরোতে হবে, এরকম একটা সিচুয়েশান। আগে আমি দুপুরে কি খাবো ঠিক নেই, দুটো কলা একটা আপেল কিনে নিজের কাছে রেখে দিন, বা একটা কেক কিনে নিজের কাছে রেখে দিন আগের দিন রাত্রে। এটা কিন্তু একটু আগে প্ল্যান করে নিলেই হয়ে যায়। তাহলে আর কোথায় গাড়ি গিয়ে দাঁড়ালো, কি খাবার পেলাম না পেলাম ওই নিয়ে ভাবতে হয় না। তো এটুকু একটু খেয়াল করলে হয়। আর ছাতু খুব উপকারী জিনিস এবং ছাতু খুব ভালো জিনিস। তো ছাতু যদি আপনি সঙ্গে রাখেন, অল্প জায়গায় অনেকটা ছাতু নেওয়া যায় এবং অল্প একটু 2 চামচ 3 চামচ খেয়ে নিলেই অনেকক্ষণ পেট ভরা থাকে। তো মুড়ি চিড়ে জাতীয় খাবার অনেকে প্রেফার করেন, কিন্তু মুড়ি অনেক জায়গা নেয় বলে আমি প্রেফার করি না। কিন্তু চিড়ে অল্টারনেটিভ ভাবে একটা বেটার জিনিস। চিড়ে অল্প জায়গা নেয়, ভিজিয়ে খেয়ে নেওয়া যায়, তো চিড়েটা বেটার। মুড়ি আর খই অনেক জায়গা নেয়, তো চিড়েটা খুব ভালো জিনিস, চিড়েটাও নেওয়া যেতে পারে। আচ্ছা, এই যে বলছিলেন না যে আজকে এই খাবার কালকে ওই টেম্পারেচারে বিভিন্ন সময় মানে ভ্যারি করতে থাকছে, তার জন্য কি মেডিকেলি ফিট থাকার তার কোনো আপনাদের মানে জড়িবুটি আছে? না, এটা আমরা ব্লেসড বলা যায়। আচ্ছা, আজ অব্দি একবারই আমাদের শরীর খারাপ হয়েছিল বেড়াতে গিয়ে কাশ্মীরে, তাও খেয়ে। মানে আমরা ওই শঙ্করাচার্যের মন্দিরে গিয়েছিলাম, তার বাইরে না ওই দুধ ফুটছিল, বুঝলেন তো, মানে ওপরে সেই বাদাম দেওয়া, ওটা ওখানে লাঙ্গার চলছিল। আচ্ছা, তো আমরা সকালে ভরপেট খেয়ে গেছি, তারপর ওগুলো দুধ মালাই দেখে আমি আরো খেয়ে নিয়েছি, তারপর হালুয়া খেয়ে নিয়েছি মানে কি একবার না 2বার 3বার করে খেয়েছি। আর তার আগে না মানে সারাদিনের খাবারটা বললে বুঝতে পারবে, শুরু করেছিলাম হচ্ছে লুচি আলুর দম অমলেট দিয়ে, তারপরে শিবাজি যেটা বললো এগুলো খেলাম, মানে শঙ্করাচার্যের মন্দিরে গিয়ে বেশ ভালো পরিমাণে, অত সুন্দর দুধ ঘন কেশর দেওয়া সেটা, আর হালুয়া, ঘি চপচপে সেটা। দুপুরবেলা খেয়েছিলাম হচ্ছে বাটার চিকেন আর পরোটা, আর রাতের বেলা ছিল হচ্ছে আলু দিয়ে দেশি মাটন, তার সঙ্গে ডাল ভাজা, মোটা মোটা রুটি, বাকি কি রইল ওই সেটাই। এবার পরদিন থেকে যখন কেন হয়েছিল সেটা বললাম আর কি, পরদিনের শরীর কত নেবে, হ্যাঁ পরদিন ব্যাস পেট গেল, ঠিক ওরও গেল, আমার অল্প হয়েছিল, ওর বেশি হয়েছিল। যাই হোক, আমাদের চলছে সঙ্গে স্পেশালিস্ট। আমরা আমাদের সঙ্গে রয়েছেন শিবাজি পাল এবং পৃথ্বীজিৎ। এখানে আরেকটা ছোট্ট টিপস দিয়ে দিই, আপনার মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, যিনি কোশ্চেনটা করেছিলেন। আর এই সূত্র ধরেই বলছি, খাওয়া দাওয়া তারপর থেকে আমরা সতর্ক হয়ে গেছি, আমরা একদম অর্ধেক খাই বা খাওয়া দাওয়াটা, এবং রাত্রিবেলা পারলে খুব কম খাওয়া উচিত, তাড়াতাড়ি খেয়ে। শরীর ফিট রাখতে গেলে এবং এখান থেকে ওখানে যাতায়াত করতে গেলে তো কম খাওয়াটা খুব জরুরি। এটা বয়সের সঙ্গে সঙ্গে ভাবেন যে আমরা বোধহয় এতটা খাচ্ছি, ব্যাপারটা একদমই সেরকম না আর কি। মানুষকে দেখানোর জন্য, মানুষ যাতে সেখানে গিয়ে যেতে ওই খাবারগুলো অ্যাভেল করতে পারে, খাবারটা দেখানো আমার কাজ, কিন্তু নিজের শরীরটাকে ঠিক রেখে দেখাতে হবে। ঠিক, ট্রাভেলার হিসেবে বেড়াতে গেলে খাওয়াটা একটু কম হলেই ভালো। আমরা কিন্তু দারুণভাবে আমাদের 100.1 FM গোল্ড কলকাতার যে ফেসবুক পেজ রয়েছে এবং আকাশবাণী কলকাতার যে ফেসবুক পেজ রয়েছে, সেখানে প্রচুর আমাদের লিসনাররা তারা লাইক করেছেন, অনুষ্ঠান ভালো লাগছে তাদের। আমাদের যারা দুজন গেস্ট রয়েছেন আজকে, পৃথ্বীজিৎ ঘোষ এবং শিবাজি পাল, তাদের দত্ত এবং শিবাজি পাল, তাদের যে কথাবার্তা এবং তাদের যে এক্সপিরিয়েন্স ভীষণভাবে ভালো লাগছে, তারা জানাচ্ছেন। প্রচুর কমেন্ট এসছে, অনেকের কমেন্টই কিন্তু ইতিমধ্যে আমরা পড়েছি, এবং আমাদের
305992 এবং 22488085 একটিতে হোয়াটসঅ্যাপ বা মেসেজ সকলে জানেন, এবং 22488085 ফোন, সেখানেও লিসনাররা আসছেন, কথা বলছেন। ঘড়িতে সময় বলছে রাত 10:33 হয়ে 53 সেকেন্ড। অনেক কিছু জানার রয়েছে, কারণ আমরা যেহেতু আজকে শিবাজি এবং পৃথ্বীজিৎকে পেয়েছি, দুজন আমাদের এই বাংলার যে ট্রাভেল ব্লগার, এবং তাদের কথা আপনারা জানছেন, শুনছেন, এবং একদম প্রথম ইনিশিয়াল স্টেজ থেকে যখন এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের বাড়ন্ত হলো, এবং সেখানে যারা ন্যাশনাল ব্লগার বিভিন্ন ভাষায় তারা ব্লগ করতেন, ট্রাভেল ব্লগ করতেন, কিন্তু আমাদের বাংলা ভাষায় কিন্তু সেই জায়গাটা ছিল না, সেই আধিপত্যটা ছিল না। সেখান থেকেই কিন্তু তারা একদম প্রথমে স্টার্ট করেছে ইনিশিয়াল স্টেজে, এবং সেখান থেকে তারা আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। এবং অনেক ট্রাভেল ব্লগার যারা আজকে কাজ করছেন, তাদের ইন্সপিরেশন বলা যেতে পারে এই দুজনকে। এবং বাঙালির ডেস্টিনেশন দীপুদা, দীঘাপুরি, দার্জিলিং, এর বাইরেও এবার একটু রবীন্দ্রনাথকে ধরি। দেখা হয় না এই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। এক্সপ্লোরার শিবাজি, মানে পৃথ্বীজিৎ শিবাজি, তারা বাংলার আর কোন কোন এরকম আনএক্সপ্লোর্ড জায়গাগুলোকে খুঁজে পেতে আমাদের সামনে আনতে চান? অনেক জায়গা আমরা করেওছি। গ্রামেগঞ্জে গেছি, মানে সে হচ্ছে একদমই লোকে হয়তো নাম জানেন না, ব্রজমোহনপুর বলে একটা গ্রাম, তারও ভিডিও বানিয়েছি। সেখানে গ্রাম বাংলার জীবন, সেখানকার পুরনো মন্দির, বা শিবাজি দাইঘাটে গেছিল, সেখানে কোথায় বিখ্যাত মাটন পাওয়া যায় সেখানে খেয়ে দেখানো। ঠিক আছে, কালনা কাটোয়াও ঘুরেছি আমরা। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে অনেক জায়গা, বর্ধমান নিয়ে ভিডিও বানিয়েছি। আমাদের ইচ্ছে আছে প্রত্যেকটা জেলায় ভালো ভালো জায়গা যেগুলো রয়েছে সেগুলো তুলে ধরা। এবং আশ্চর্যের বিষয় কি জানেন তো, যে আমরা যদি দীপুদার ভিডিও বানাই সবসময় সেটা একটা ভিউ পায়। মানে এটা একটা অলিখিত নিয়ম। আমি যদি আজকেও পুরী গিয়ে ভিডিও বানাই, আমি 2-2.5 লাখ একটা ভিউ। এই কদিন আগে আমরা পুরী নিয়ে ভিডিও বানিয়েছি এবং অসাধারণ ভিউ হয়েছে তার। মানে আমি যদি আমস্টারডাম নিয়ে ভিডিও বানাই, যে ভিউ হবে, পুরী নিয়ে ভিডিও বানালে তার থেকে বেশি ভিউ হবে, বা একই রকম। সেটা কি আমাদের দেশের থেকে না বাইরের সংখ্যাটা বেশি, পার্সেন্টেজ? না, দেশেরটা বেশি, মানে পুরীটা বেশি। পুরীটা অলওয়েজ বেশি, পুরী ইজ অলওয়েজ এট নাম্বার। আচ্ছা, মানে বাইরের যে ফরেন কান্ট্রিগুলো, সেখানেও কিন্তু অ্যাকসেপ্টেন্স রয়েছে। হ্যাঁ, অবশ্যই এই ভিডিও অবশ্যই রয়েছে, যারা রয়েছে। তো এবার দীপুদার বাইরে বেরিয়ে, হ্যাঁ, দীপুদার 3টেই খুব পপুলার কন্টেন্ট সব সময়ের জন্য। এর বাইরে বেরিয়ে জেলায় ভিডিও বানানোর ইচ্ছে আমাদের রয়েছে, এবং আমরা সেটা করি এবং করব। বেশ কিছু বানিয়েছি এবং আমরা বানাতে থাকবো এটা নিয়ে। আমাদের আরও ইচ্ছে রয়েছে বিভিন্ন জেলায় যে মেলাগুলো হয় পপুলার, সেগুলো নিয়ে ভিডিও বানানো। অনেকে জানেন না, অনেকে জানেন। তো এগুলো নিয়েও ভিডিও বানানোর ইচ্ছে রয়েছে। গোয়িং হ্যাট আমরা এগুলো করবো আস্তে আস্তে। আমি একটা অন্যদিকে যাই। আপনারা যখন যান, আমি আপনাদের বেশ কিছু ভিডিও দেখেছি। ইটস নট দ্যাট যে আমি একদম খুব রেগুলার দেখি, বাট দেখেছি বিভিন্ন জায়গায়, এবং খুব চমৎকারভাবে আমার 2টো জিনিস খুব ভালো লাগে। একটা হচ্ছে ইতিহাসকে ধরেন, সেখানকার কিছু সাংস্কৃতিক চেতনা বা কোনো থাকে না, মানে এক একটা স্ফুলিঙ্গ, সেই জায়গাগুলোকে আপনারা ধরেন। ভারতবর্ষের ক্ষেত্রে বলি, ওভারঅল ভারতবর্ষটার মধ্যে তার একটা অদ্ভুত ধরনের ধর্মীয়, আমি ধর্মীয় বলতে ফিলান্থ্রফিক শব্দটাকে ব্যবহার করতে চাই, ধর্মীয় সাংস্কৃতিক রূপ আছে তার। মন্দির, মসজিদ, গির্জা মিলিয়ে বিভিন্ন স্থানীয় সংস্কৃতিগুলো রয়েছে। এইরকম কোনো রুটিন, এইরকম কোনো এনরুট কোনো ট্রাভেল ব্লগ করার আপনাদের কোনো পরিকল্পনা আছে? না, এটা ওইভাবে নেই, কিন্তু আমরা ধরুন কোনো একটা জায়গায় গেলাম, সেই জায়গায় এই জিনিসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি স্থানীয়। একদম ওটা ধরে নিয়ে ট্যুরটা করব সেটা হয়তো নয়, ডকুমেন্টারি টাইপের হয়ে যাবে। আমরা তো মানে যেহেতু ব্লগার, আমরা ব্লগ বানাই আর কি, ওটার মধ্যে একটু ডিফারেন্স। আমাদের ব্লগ আর ডকুমেন্টারি একটা পার্থক্য আছে। এন্টারটেইনমেন্ট ফ্যাক্টর, এন্টারটেইনমেন্ট, সেটার বদলে আমাদের ব্লগে কোনো স্ক্রিপ্ট নেই। আমাদের তো কোনো স্ক্রিপ্ট নেই, আমরা তো নিজেরাই বলছি। ডকুমেন্টারিতে একটা প্রিডিফাইন্ড স্ক্রিপ্ট আছে, কিন্তু আমাদের ব্লগে এটাই মূল পার্থক্য। এইখানেই পৃথ্বীজিৎ এবং শিবাজি আসতে চাইছি। এই যে আপনারা বলছেন যে আমাদের কোনো স্ক্রিপ্ট নেই, কিন্তু এখানে আমাদের প্রচুর কমেন্ট এসছে, আপনাদের সম্পর্কে জানতে চাইছে অনেকে, যারা আপনাদের নিয়মিত ব্লগ দেখে, বা অনেকেই আছে অনিয়মিত, তারাও আপনাদের সম্পর্কে জানতে চাইছে, যারা একটু কম চেনে, কম জানে। তারা বলছে যে এই যেভাবে ভিডিওগুলো আসছে, তার যে রসদটা কোথা থেকে আসে, তার বুনটটা কিভাবে তৈরি হয়, তার পেছনে কি পড়াশুনো, কি রিসার্চ, এই বিষয়টা জানতে চাইছে। ব্যাকগ্রাউন্ডের স্টোরিটা কি? ব্যাকগ্রাউন্ডের স্টোরি যেটা পড়াশুনোর জায়গা, সেটা এখন সম্পূর্ণ সাপোর্টেড বাই এআই। আগে আমাকে খুঁজতে হতো, সময় লাগতো।
আজকাল আমি পারপ্লেক্সিটি ইউজ করি বা চ্যাট জিপিটি, যেটাই বলুন, তো ওকে জিজ্ঞেস করি টেল মি এভরিথিং অ্যাবাউট কাবুল, টেল মি দ্য হিস্ট্রি অফ কাবুল, টেল মি দ্য হিস্ট্রি অফ আফগানিস্তান। এবং আজকের দিনে যারা একা একা বেড়াতে চেয়েছেন তাদের কাছে কিন্তু খুব সহজ বেড়ানোর প্ল্যান করা, একটা জায়গাকে চেনা জানা খুব সহজ। জাস্ট এআইকে জিজ্ঞেস করুন, গুগল বক্সে লিখলেও হয়ে যায়, সার্চ বক্সে লিখলেও হয়ে যায়, তো খুব সহজেই জানা যায়। পড়াশোনার জায়গাটা ওখানেই লিমিটেড। এবার তারপরে যদি আমাদের এক্সট্রা কিছু পড়াশোনার প্রয়োজন হয়, যেমন ধরুন আমরা আফগানিস্তান যাওয়ার আগে দেশে বিদেশে পড়লাম, কি ও বললো যে কাইট রানার পর কি এটা পর, সেটা আলাদা পড়াশোনা। এবার বুনোরটা আসে হচ্ছে ইনস্ট্যান্টলি, এটা অনেকে হয়তো বিশ্বাস করবেন না, আমরা ইনস্ট্যান্টলি কোনো স্ক্রিপ্ট থাকে না, কিছু থাকে না। যখন আমরা ভয়েস ওভার করি মনে হয় যে কোনো একটা জায়গায় ভয়েস ওভার করলে এই জায়গাটা একটু ভালোভাবে দেখানো যাবে, সেই জায়গাটুকু হয়তো আমি একটা মোটামুটিভাবে স্ক্রিপ্ট লিখে ভয়েস ওভার করলাম, সেটা খুব কম ভিডিওতে হয়। কিন্তু বেশিরভাগ ভিডিওতে আমরা ইনস্ট্যান্টলি ব্যাপারটাকে নিয়ে এগোই, এক্সটেম্পোর, একদম একদম একদম, সবই আনস্ক্রিপ্টেড। এবং আমি 1 সেকেন্ড আগে জানি না আমি ওকে কি জিজ্ঞেস করবো বা আমি কি বলবো, আমার মনে হলো এটা বেড়াতে বেড়াতে এটা প্রয়োজন বলা, তো ওটা বললাম, ব্যাস। আর একটা জিনিস মানে একটা জানার ভীষণভাবে ইচ্ছে, অনেকে জিজ্ঞাসা করছেন, অনেক প্রচুর আসলে মেসেজ আসছে, প্রচুর লিসনাররা তারা জানতে চাইছেন অনেক কিছু। আমি যদি পাহাড়ের কথাই বলি, পাহাড়ের বিভিন্ন সিজন রয়েছে যাওয়ার, এবং যে সিজনগুলোয় প্রচুর মানুষ হয়, নিয়মিতভাবে যায়, মেলে জায়গা পাওয়া যায় না, একদম ঘেঁষাঘেঁষি করে চা খেতে হয়। এবার অনেকে চাই যে আমি একটু ফাঁকা অবস্থায় যাব, যেখানে ভিড় থাকবে না, আমি একটু আরামে মেলে ঘুরে বেড়াবো, বিভিন্ন আনফোকাসড যে জায়গাগুলো রয়েছে সেখানে যাব। এই যে দুটো জায়গা, দুটো বৈপরীত্য, এবং দুটোর একটা আলাদা অ্যাট্রাকশন রয়েছে, ভালো লাগা রয়েছে। অবশ্যই শিবাজিরা কি চোখে দেখছে দুটো জায়গাও, এই দুটো জায়গাও চুজ করার পেছনে ওই মেন্টালিটিটাই কাজ করবে, ট্যুরিস্টিক মেন্টালিটি না ট্রাভেলার মেন্টালিটি। বেশ, হ্যাঁ, তো আপনি যদি অফবিট লোকেশানে যেতে চান তাহলে আপনি যে শান্তি পাবেন সেটা কিন্তু আপনি ওই ভিড়ে রমরমা মেলে গিয়ে পাবেন না। ওখানে আবার একটা আলাদা মজা আছে ওই ভিড়ের মেলে, সেটা আবার ডিফারেন্ট। খাওয়া দাওয়া, হই হট্টগোল, আপনি যদি ওটা পছন্দ করেন ওখানে যান। আপনি যদি পাহাড়ে একটু নৈসর্গিকভাবে কাটাতে চান তাহলে আমি বলবো যে না, ওটাকেই চুজ করুন। আমি যেমনি দ্বিতীয়টা পছন্দ করব, আমি মেলে যেতে অবশ্যই ভালোবাসি দার্জিলিংয়ে। দার্জিলিং আমার কাছে অন্যতম প্রিয় জায়গা এবং বলা যেতে পারে সবচেয়ে প্রিয় জায়গাগুলোর মধ্যে একটা। তো কিন্তু তাও ওই ভিড়ে ঠাসা মেল বোধহয় আমি পছন্দ করব না। আমি ব্যক্তিগতভাবে চাইবো একদম নির্জন একটা পাহাড়ি জায়গায় গিয়ে 3-4 দিন শান্তিতে বসে কাটাতে, পাহাড়কে এনজয় করতে, পাহাড়ের সঙ্গে কথা বলতে, যেটা হয়তো ওই ভিড়ে ঠাসা জায়গায় হবে না। আর ওই নির্জন জায়গায় গিয়ে কিন্তু আমি খুব ভালো খাওয়া দাওয়া, একটা ল্যাভিশ থাকা বা অত্যন্ত আরামদায়ক একটা হোটেল এসব খুঁজবো না। আমি খুব সাধারণভাবে থাকতে চেষ্টা করব, ঠিক আছে? তাতে কিছু অসুবিধে থাকতে পারে, সেগুলোকে অ্যাকসেপ্ট করবো। যেটা আমরা এবার সান্দাকফুতে সবাই গিয়ে থাকে, একটা পপুলার ডেস্টিনেশন স্লিপিং বুদ্ধা দেখার জন্য। তা সেটা এবার আমি আর শিবাজি, আমাদের সঙ্গে বাবলুদা ছিলেন, নিয়ে গেছিলেন চান্দু বলে একটা জায়গা আর কি। সেখানে একটাই কুড়ে ঘরের মতো একটা ব্যাপার আছে আর কি, একদম বেসিক থাকার জায়গা, বেসিক বাথরুম, খাওয়া দাওয়া বলতে ওই ম্যাগি আর একটু ওই গরম ভাত, তার সঙ্গে সবজি, ডিম, ডাল একটা ওরকমই। কিন্তু সেটা ওখানে আর কেউ নেই, কিন্তু শুধুমাত্র আমরা। আর সেই যে সকালবেলা উঠে স্লিপিং বুদ্ধা যেটা দেখছি, বা সন্ধ্যেবেলা যখন সূর্যাস্তটা হচ্ছে, ওই বিস্তীর্ণ ভ্যালির মতো এরকম অঞ্চল, সেখানে শুধু ওই হাটটা, আর কোথাও কোনো দিকে কেউ নেই, হু করে হাওয়া দিচ্ছে, ও ক্যামেরা নিয়ে যাচ্ছে, ওকে ধাক্কা দিয়ে দিতে নিয়ে যাচ্ছে। ওই যে ব্যাপারটা, ওই ফিলিংটা কিন্তু কোথাও আপনি পাবেন না, ওই ভিড়ে ঠাসা টুরিস্ট স্পটে পাবেন না। আর ওটা করতে গেলে আপনাকে 1 নম্বর মনের থেকে একটু সংশয় দূর করতে হবে, একটু সাহসী হতে হবে। যদি একটু ভীতু বাঙালি হন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, ওখানে যাব, কোথায় থাকবো, কি খাবো, খাওয়া পাওয়া যাবে কি না, পাওয়া যাবে না, পাওয়া যাবে না, 1 রাত খাবেন না, তাতে কি হয়েছে? 1 রাত না খেলে কি লোক মরে যাবে নাকি? কিন্তু আপনি যে স্লিপিং বুদ্ধের রূপটা দেখবেন সেটা তো আজীবন আপনার চোখের মনের মণিকোটায় থেকে যাবে, যেটা আমাদের আছে। ওই যে অভিজ্ঞতাটা, রাত্রিবেলা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে পুরো দেওয়ালটা ভেঙে পড়ে যাবে বোধহয়, এরকম জোর হাওয়ার। তারপর মেঘগুলো, হ্যাঁ, আমাদের নিচে মেঘ, এরকম মনে হচ্ছে সমুদ্র ঢেউ খেলানো, ঠিক সামনে কাঞ্চনজঙ্ঘায় সূর্যাস্ত হচ্ছে উল্টো দিকে। তো এই যে জিনিসটা, এই রূপটা, এটা আপনি কোথায় পাবেন?
খাবার পেলেন না, ম্যাগি খেয়ে রইলেন। একটা অন্য রকমের প্রশান্তি। আপনার নিজস্ব চ্যানেল বাঙালি ও কালচার সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন, যে কোনো মতামত জানান আমাদেরকে বাঙালি ও কালচারে।